হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে গ্রুপ 15 মৌলসমূহের যে সেকেন্ড লেকচার সেইটা নিয়ে, অর্থাৎ সেকেন্ড পার্টটা নিয়ে। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। গ্রুপ 15 মৌলসমূহে যদি আমরা সাধারণ জারণ অবস্থার কথা বলি, তাহলে আমরা যেটা দেখতে পাই, যদি সাধারণ ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি গ্রুপ 15 মৌলসমূহে, সেটা হচ্ছে NH2Ap3। তাহলে এই অবস্থায় সেই যে ধনাত্মক জারণ সংখ্যাটা প্রদর্শন করে সেটা হচ্ছে এই p কক্ষকে থাকা তিনটে ইলেকট্রন বের করে দিয়ে এবং ns কক্ষকে থাকা দুটো ইলেকট্রন বের করে দিলে এখানে ম্যাক্সিমাম যে ধনাত্মক জারণ সংখ্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে +5। অর্থাৎ যদি তিনটে এবং দুটো যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা যে জারণ সংখ্যাটা দেখতে পাই সেটা হচ্ছে +5। ঠিক আছে, তবে যে জিনিসটা আমরা জানি যে যতই আমি ডাউন দা গ্রুপ অর্থাৎ উপর থেকে নিচ বরাবর যত যাব তত আমরা দেখতে পাই যে কি না নিষ্ক্রিয় জোড় প্রভাব অর্থাৎ ইনার্ট পেয়ার এফেক্ট, এইটার জন্য এখানে ns কক্ষক অর্থাৎ যখন আমরা 6s কক্ষক হয়ে যায় বা 5s কক্ষক হয়ে যায় সেখান থেকে সেই দুটো ইলেকট্রন কিন্তু দান করার প্রবণতা কমে যায়। সেই কারণে যত আমি উপর থেকে নিচে যাব এক শ্রেণী বরাবর, ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাইছি নাইট্রোজেন থেকে অ্যাজ আমি বিসমাথ অবধি যত যাব তত দেখতে পাবো যে তার ক্ষেত্রে +5 জারণ সংখ্যা থাকছে না, রাদার সেখানে কি হচ্ছে জারণ সংখ্যাটা +3 দেখাচ্ছে। ঠিক আছে, যদিও বিসমাথ কিন্তু BiF5 গঠন করে, যেখানে BiF5 বলতে বিসমাথের কিন্তু +5 জারণ সংখ্যাই আসছে এবং সেটা কখন হওয়া সম্ভব হচ্ছে যখন অ্যানায়নিক যে পার্টটা অর্থাৎ আমার যে এখানে অ্যানায়নিক যে অধাতব মৌলটা থাকছে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা যখন খুব বেশি হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই +5 জারণ সংখ্যা দেখিয়ে তার সঙ্গে যৌগ গঠন করতে পারছে। ঠিক আছে, তবে সাধারণ ক্ষেত্রে যদি আমি এদের জারণ সংখ্যার কথা বলি তবে ধনাত্মক জারণ সংখ্যা যেটা দেখা যায় +5 আর +3, কিন্তু যতই আমি একই শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামি তখন দেখতে পাই যে এই ns কক্ষকের নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য সেই দুটো ইলেকট্রন দান করার প্রবণতা হ্রাস পায় এবং তখন কিন্তু +3 জারণ সংখ্যাটা স্থিতিশীল হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখতে পাই। আর যদি কোনো কারণে যেমন BiF5 একটা এক্সেপশনের মধ্যে রয়েছে যে সে কিন্তু Bi+5 জারণ সংখ্যা প্রদর্শন করছে, কখন করছে যখন সেখানে তড়িৎ ঋণাত্মক অধিক তড়িৎ ঋণাত্মক একটা মৌল তার সঙ্গে যুক্ত থাকছে তখন, অর্থাৎ BiF5 গঠন হলেও BiCl5 কিন্তু গঠন হয় না। ঠিক আছে, আচ্ছা, আর যদি এর ঋণাত্মক জারণ সংখ্যা দেখি তাহলে ঋণাত্মক জারণ সংখ্যাও কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঋণাত্মক জারণ সংখ্যা বলতে p কক্ষকটা যেটা রয়েছে এখানে, এই p কক্ষকটা আমার p3 থাকায় সেটা কিন্তু p6 হবে, অর্থাৎ কি ম্যাক্সিমাম এখানে তিনটে ইলেকট্রন আরো আসতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ঋণাত্মক জারণ সংখ্যার মধ্যে আমরা দেখতে পাই যেটা ম্যাক্সিমাম যেটা ভ্যালু হতে পারে সেটা -3, যেটা কিন্তু নাইট্রোজেন প্রদর্শন করে। ঠিক আছে, যে আমরা দেখেছি যেমন Mg3N2 এই ধরনের যৌগ আছে, তারপর অ্যালুমিনিয়াম নাইট্রাইড রয়েছে, এই সমস্ত যৌগের ক্ষেত্রে আমার নাইট্রোজেনের যে অক্সিডেশন স্টেট সেটা কিন্তু -3 হয়, অর্থাৎ তিনটে করে ইলেকট্রন সে তার এই যে p কক্ষকের মধ্যে ধারণ করে সে কিন্তু অক্টেট ফিল আপ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ সেটা p6 ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। ঠিক আছে, এই ধরনের যে জারণ স্তর অর্থাৎ ঋণাত্মক যে জারণ স্তর সেটা শুধু যে নাইট্রোজেন দেখায় তাও নয়, আমার কিন্তু ফসফরাসও দেখাতে পারে বা হচ্ছে আমার নাইট্রোজেন ফসফরাস এরা দুজনে মিলেই কিন্তু এই ধরনের জারণ সংখ্যা প্রদর্শন করে। ঠিক আছে, এরকম যৌগগুলো হচ্ছে যেমন N2H4 রয়েছে বা P2H4 রয়েছে। ঠিক আছে, এই সমস্ত যৌগের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা যেটা দেখতে পাই নাইট্রোজেন এবং ফসফরাসের সেটা কিন্তু -2। ঠিক আছে, আবার হাইড্রক্সিল অ্যামিন যেটা আছে NH2OH এর ক্ষেত্রে আমরা কিন্তু এই জারণ সংখ্যাটা দেখতে পাই -1। ঠিক আছে, অর্থাৎ এই যে নাইট্রোজেন বা ফসফরাস এই কিন্তু -1 থেকে -3 পর্যন্ত যে কোনো জারণ সংখ্যাই দেখাতে পারে। তো যদি আমরা বলে যে জারণ সংখ্যা অর্থাৎ এই যে গ্রুপ 15 মৌলগুলো ঋণাত্মক জারণ সংখ্যার ম্যাক্সিমাম ভ্যালু কি দেখাতে পারে, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে সেটা -3 আর মিনিমাম যেটা -1। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের জারণ স্তরের যে ট্রেনটা, যেটা বাকি ছিল রাসায়নিক ধর্মের মধ্যে পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি নাইট্রোজেন অর্থাৎ আমাদের গ্রুপ 15 মৌলসমূহের যে
হাইড্রাইড গুলো রয়েছে তাদের যে ক্রম, অর্থাৎ কি বিভিন্ন ট্রেন্ড, যেমন স্ফুটনাঙ্কের, আমরা প্রথম যেটা দেখব সেটা স্ফুটনাঙ্কের ক্রম। তো স্ফুটনাঙ্কর ব্যাপারটা কি কারণে আসছে, আমরা যদি গ্রুপ 50 মৌলসমূহের মধ্যে দেখি, তো যত বেশি মৌলসমূহ অর্থাৎ যে যৌগগুলো রয়েছে তাদের মধ্যে যত বেশি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল হবে, তত বেশি কিন্তু তাদের স্ফুটনাঙ্কের মান হবে, অর্থাৎ বন্ধন বিয়োজন করতে আমার তত বেশি শক্তির প্রয়োজন হবে। আর এটাও আমরা জানি যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কিন্তু মলিকুলার ওয়েটের সঙ্গে প্রপোর্শনালি ভ্যারি করে, অর্থাৎ কি সমানুপাতে পরিবর্তিত হয়। যত বেশি আমার মলিকুলার ওয়েট তত তার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মানটা বেশি। তো সেই অর্থে দেখতে গেলে আমরা যেটা দেখতে পাই যে তার হিসাব মতো এই দিক থেকে এই বরাবর যত যাব ততই কিন্তু আমার স্ফুটনাঙ্কের মানটা বৃদ্ধি পাওয়া উচিত, কারণ যেহেতু আমার মলিকুলার মাস বৃদ্ধি পাচ্ছে সেই জন্য ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এই দিক বরাবর গেলে স্ফুটনাঙ্কের মানটা কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে একটা পরিবর্তন আমরা দেখতে পাই, যেটা হচ্ছে কি যে NH3 যেটা রয়েছে, আর এই NH3 যে হাইড্রোজেন মৌলগুলো রয়েছে সেই হাইড্রোজেন মৌলগুলো অত্যন্ত ধ্রুবীয় প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এই যে এই বরাবর যে আমরা ডাইপোল মোমেন্টের ভ্যালুটা এখানে যেহেতু আমার সেম, ঠিক আছে, থাকায় তো এই মৌলটা প্রচুর পরিমাণে ধ্রুবীয় হয়। আর এই কারণে দুটো NH3 মৌল যে রয়েছে তারা কিন্তু পরস্পরের সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন অর্থাৎ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের দ্বারা এরা কিন্তু যুক্ত হয়ে থাকে, ঠিক আছে। তো সেই কারণে অনেকগুলো যদি এরকম অ্যামোনিয়া যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলো যদি এরকম ভাবে সংগুণিত অবস্থায় থাকে, তাহলে আমরা বলতে পারি কি যে এদের এই অবস্থায় যদি সংগুণিত হয়ে থাকে, বন্ড ব্রেকিং এর সঙ্গে সঙ্গে এই আমার আন্তঃআণবিক হাইড্রোজেন যে বন্ধনগুলো রয়েছে সেগুলোকেও বিয়োজন করতে হবে, এবং সেটা বিয়োজন করতে আমার বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। সেই কারণে এই যে অ্যামোনিয়া রয়েছে সেই অ্যামোনিয়ার কিন্তু স্ফুটনাঙ্কের মানটা কম্পারেটিভলি আমার বাকি সমস্ত মৌল, এটা বলছি না যে এখানে অ্যান্টিমনি বা বিসমাথ যে হাইড্রাইড রয়েছে বা বিসমুথিন যেটা রয়েছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তা নয়। অর্থাৎ এখানে স্ফুটনাঙ্কের যে সঠিক ক্রমটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে PH3 সবথেকে কম, তারপর হচ্ছে ASH3, তারপর আমরা কিন্তু অ্যামোনিয়াকে দেখতে পাই। অর্থাৎ যদি আমায় বলে স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটা, তাহলে কিন্তু এইটা লিখতে হবে। এখানে এই NH3 টা মিডিলে চলে আসার কারণটা হচ্ছে কি না, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটোরই আকার কম হওয়ার জন্য এরা অধিক পরিমাণ ধ্রুবীয় হয়, এবং ধ্রুবীয় হওয়ার জন্য এই ধরনের NH3 অণুগুলো পরস্পরের সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের দ্বারা সংগঠিত অবস্থায় থাকে, এবং যাকে ভাঙতে গেলে বন্ধনের সঙ্গে সঙ্গে এই অতিরিক্ত হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়। এই কারণে এদের স্ফুটনাঙ্কের মানটা কিন্তু আমার অন্যান্য যে মৌলগুলো তার সাথে রয়েছে যেমন PH3 বা ASH3 তার থেকে কিন্তু বেশি হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের এদের স্ফুটনাঙ্কের ক্রম। আচ্ছা, এর পরবর্তী যেটা বলা হচ্ছে যে এই সমস্ত হাইড্রাইড যে যৌগগুলো রয়েছে সেই হাইড্রাইড যৌগগুলোর ক্ষেত্রে যদি আমরা গলনাঙ্কের ক্রম দেখি, ব্যাপারটা একই, যে যত আমি শ্রেণী বরাবর উপর থেকে নিচে যাব তত যেহেতু মলিকুলার মাস বাড়ছে ততই কিন্তু তাদের মধ্যে আমার কি হচ্ছে যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পাচ্ছে, এবং সেই কারণে এদের গলনাঙ্কের মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে সবথেকে বেশি যে গলনাঙ্কের মানটা আমরা দেখতে পাই সেটা কিন্তু NH3 এর ক্ষেত্রে। একই কারণ যে NH3 মৌলগুলো যেগুলো থাকছে সেগুলো কিন্তু পরস্পরের সঙ্গে যেহেতু তীব্র তড়িৎ ঋণাত্মক নাইট্রোজেন বর্তমান থাকছে, সেই জন্য এরা কিন্তু আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এরা কিন্তু সংগঠিত অবস্থায় থাকছে। সেই জন্য এই NH যখন কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু এখানে হাইড্রোজেন বন্ধনের যে এক্সটেন্টটা সেটা কিন্তু যথেষ্ট বেশি হয়, এবং সেটাকে গলাতে গেলে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। সেই জন্য গলনাঙ্কের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে গলনাঙ্কটা দেখতে পাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গলনাঙ্কের ক্রম। আচ্ছা, যদি হাইড্রাইড সমূহ যেগুলো রয়েছে তাদের যদি ক্ষারকীয়তার ক্রম বলি, অর্থাৎ লুইস ক্ষারকত্বের কথা বলা হচ্ছে, যেখানে যে যৌগগুলো যত দ্রুত লোন পেয়ার ডোনেট করতে পারে সেই কিন্তু সবথেকে বেশি ক্ষারীয় হয়, ঠিক আছে। তবে এক্ষেত্রে আমরা যদি তাহলে খেয়াল করি প্রত্যেকটি যে আমার যৌগগুলো রয়েছে তার মধ্যে
নাইট্রোজেন বলা হোক বা PH3 মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন বলা হোক বা ফসফিনের ক্ষেত্রে ফসফরাস বলা হোক, যত আমি এই বরাবর যাব অর্থাৎ ডাউন দ্য গ্রুপে যাব, তত দেখবো যে আমার যে সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে সেই সেন্ট্রাল অ্যাটমের আকারটা বড় হচ্ছে। ঠিক আছে, এবার সেন্ট্রাল অ্যাটমের আকার বড় হলে তাহলে সেক্ষেত্রে কি হবে যে ইলেকট্রনগুলো বন্ড পেয়ারে থাকবে। অর্থাৎ বলতে চাইছি নাইট্রোজেনের যদি আমরা গঠনটা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই গঠন থাকছে, যেখানে নাইট্রোজেনের সাইজটা ছোট হওয়ার জন্য এবং নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা সেটা বেশি হওয়ার জন্য এই বন্ড পেয়ারের মধ্যে থাকা যে ইলেকট্রন পেয়ারটা রয়েছে সেই ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, এবং সেটা অ্যাট্রাক্ট করার জন্য এই লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে কিন্তু হেভি রিপালশন কাজ করে। ঠিক আছে, এই হেভি রিপালশনটা উইথড্র করার জন্য বা তুলে নেওয়ার জন্য এই নাইট্রোজেন কি করে, অ্যামোনিয়ার ক্ষেত্রে সে কিন্তু খুব দ্রুত এই লোন পেয়ারটাকে দান করে দিতে পারে। ঠিক আছে, এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, এই লোন পেয়ার রিপালশনটা, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা রিমুভ করার জন্য অনেক দ্রুত কিন্তু সেটা দান করে দিতে পারে। অপরদিকে এটা যদি আমরা ফসফিন, আর্সেনাইড বা স্টিবাইনজের বা বিসমুথিন এদের ক্ষেত্রে যদি আমরা জিনিসটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ক্রমশ আকারটা যত বড় হচ্ছে তত কিন্তু আমার এই ডিসটেন্সটা বাড়ছে এবং ইলেকট্রোনেগেটিভিটির মানটাও হ্রাস পাওয়ায় বন্ডের ইলেকট্রন যোগ কিন্তু টুয়ার্ডস দি সেন্ট্রাল অ্যাটম যাচ্ছে না, এবং সেটা যাচ্ছে না বলে সেই জন্য তাদের মধ্যে কিন্তু এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা মিনিমাইজ করে যাচ্ছে, এবং মিনিমাইজ করে যাচ্ছে বলে সহজে কিন্তু এই লোন পেয়ারটা সে দান করতে চাইছে না। ঠিক আছে, এই কারণে যত আমি নাইট্রোজেন থেকে অর্থাৎ নাইট্রোজেন বলতে অ্যামোনিয়া থেকে যত আমরা বিসমুথিনের দিকে যাব তত কিন্তু আমি দেখতে পাবো যে ক্ষারকীয়তার মানটা ক্রমশ হ্রাস পাচ্ছে। এখানে আমার ক্ষারকীয়তার মানটা সবথেকে বেশি হচ্ছে, তার কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা খুব বেশি এবং আকারটা ছোট হওয়ার জন্য সেখানে বন্ড পেয়ার NH বন্ডের যে ইলেকট্রন পেয়ারটা সেটা টুয়ার্ডস নাইট্রোজেনের দিকে চলে যাচ্ছে, এবং সেটার কারণে এখানে লোন পেয়ার বন্ড পেয়ার যে রিপালশনটা সেটা কিন্তু যথেষ্ট বেশি হচ্ছে, এবং সেটাকেই রিমুভ করার জন্য এই লোন পেয়ারটা সহজে সেটা ডোনেট করে দিচ্ছে। এই কারণে অ্যামোনিয়ার ক্ষারকীয়তার মান অর্থাৎ বেসিসিটির ভ্যালু সেটা কিন্তু সবথেকে বেশি হচ্ছে। অর্থাৎ যত আমি টুয়ার্ডস NH3 থেকে তত বিসমুথিনের দিকে যাব তত দেখব ক্ষারকীয়তার মানটা হ্রাস পাচ্ছে, কারণ সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের আকারগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, দ্বিতীয়ত এদের ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পাচ্ছে। সেই জন্য এই বরাবর যত যাব তত কিন্তু ক্ষারকীয়তা আমার বৃদ্ধি পাবে, ক্ষারকীয়তা হ্রাস পাবে। এই বরাবর যত যাব তত দেখতে পাবো যে ক্ষারকীয়তা হ্রাস পাচ্ছে, অর্থাৎ সবথেকে বেশি ক্ষারকীয়তা ধর্ম প্রদর্শন করবে NH3, তারপর PH3, তারপর SH3, তারপর SBH3, তারপর BiH3। ঠিক আছে, আচ্ছা এরপর যে জিনিসটা দেখছি এই হাইড্রাইড সমূহের বিজারণ ধর্ম। তো এদের বিজারণ ধর্মটা কিসের দ্বারা আমরা বিচার করব না, যত দ্রুত এই মেটালের সঙ্গে এই নন মেটালের সঙ্গে অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম যেটা রয়েছে তার সঙ্গে থাকা যে হাইড্রোজেন অ্যাটমটা, যদি সাপোজ সেন্ট্রাল অ্যাটমকে A ধরে নিই, এই H বন্ধনের যে সিগমা বন্ধনটা সেটা যার ক্ষেত্রে যত দুর্বল সে কিন্তু তত দ্রুত ভেঙে গিয়ে হাইড্রোজেন আকারে বেরিয়ে যাবে এবং সেটাই কিন্তু বিজারণ ঘটাবে। তো সেইটা যদি আমরা খেয়াল করি যত আমি NH3 থেকে BiH3 অবধি যাব তত কিন্তু আমি দেখতে পাই যে সেন্ট্রাল অ্যাটমের আকারটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা ক্রমশ বৃদ্ধি পাওয়ার জন্য এখানে কিন্তু এই যে AH সেন্ট্রাল অ্যাটমটাকে যদি A ধরে নেওয়া হয় তাহলে AH বন্ধনের যে সিগমা বন্ধনের যে স্থায়িত্বর মানটা সেটা কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ NH3 থেকে BiH3 তে ক্রমশ আমার AH বন্ধনের যে শক্তিটা সেই শক্তির মানটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে যত এই বরাবর যাব তত দ্রুত আমরা দেখতে পাবো কিন্তু হাইড্রোজেন সহজেই বেরিয়ে যাচ্ছে এই বন্ধনটা ব্রেক করে, এবং সেই কারণে এদের বিজারণ ক্ষমতার যদি ক্রম বলা হয় তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো যে BiH3 সবথেকে বেশি, যত এদিকে আসবে তত কিন্তু আমরা দেখতে পাবো যে এই হাইড্রোজেন বন্ধনটা সেটা ভেঙে যাওয়াটা সেটা কিন্তু ডিফিকাল্ট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই বরাবর যত যাব তত কিন্তু আমরা দেখতে পাবো বিজারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, যেটা হাইড্রাইড সমূহ শেষ হয়ে যাওয়ার পর এই সমস্ত মৌলগুলো অর্থাৎ গ্রুপ 15 মৌলসমূহের ট্রাইহ্যালাইড গুলোকে নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। তো তার মধ্যে আমি প্রথমে নিয়েছি নাইট্রোজেনে তৈরি করা যে ট্রাইহ্যালাইড গুলো এবং তাদের লুইস ক্ষারকীয়তার ক্রম কি আছে। তো যদি আমরা নাইট্রোজেন, ক্লোরিন অর্থাৎ কি NF3, NCl3, NBr3, NI3 এদের ক্ষেত্রে যদি আমরা লুইস ক্ষারকীয়তার ক্রম দেখি, তাহলে যেটা দেখতে পাবো এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে যে প্রথম ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে ফ্লুরিন রয়েছে, তো ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবথেকে বেশি। তো সবথেকে বেশি হওয়ায় এ কিন্তু লোন পেয়ারের যে ডোনেট করার যে প্রবণতা আছে, দান যে যত দ্রুত লোন পেয়ার ডোনেট করতে পারবে সে তত বেশি ক্ষারকীয়তা ধর্ম প্রদর্শন করবে। কিন্তু এক্ষেত্রে ফ্লুরিনের তীব্র তড়িৎ ঋণাত্মকতার মান থাকায় এ কিন্তু বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয় এবং সেই কারণে কিন্তু আমার এখানে নাইট্রোজেন কিন্তু খুব সহজে কিন্তু এই ইলেকট্রনটাকে, লোন পেয়ার যে ইলেকট্রনটাকে সহজে দান করতে পারে না। ঠিক আছে, কিন্তু যত ক্রমশ আমি NF3 থেকে NI3 পর্যন্ত যাব, যেহেতু ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই দিকে যত যাওয়া যায় তত তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাওয়ায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দান করার যে প্রবণতাটা সেটা বৃদ্ধি পায়। তো সেইটা যদি হয়ে থাকে তাহলে আমরা লুইস ক্ষারকীয়তার ক্রম যদি আমরা এই ট্রাইহ্যালাইড গুলোর মধ্যে দেখি, তাহলে কিন্তু NI3 সবথেকে বেশি হবে, তারপর NBr3, তারপর হচ্ছে NCl3, তারপর শীর্ষে হচ্ছে NF3। ঠিক আছে, কারণ আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতার মান কম হওয়ায় এক্ষেত্রে কিন্তু এই যে লোন পেয়ারকে অর্থাৎ বন্ধন জোড়ে থাকা যে ইলেকট্রনকে সে কিন্তু বেশি পরিমাণে টানবে না। ঠিক আছে, NI3 এর ক্ষেত্রে বেশি পরিমাণে টানবে না। ঠিক আছে, তো ফলে সহজেই কিন্তু সেই লোন পেয়ারটা ডোনেট করতে পারবে এবং লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা তখনও বজায় থাকবে। ঠিক আছে, সেই কারণে এটা করছে। কিন্তু যখন ফ্লুরিন হয়ে যাচ্ছে, এই যে বন্ধন জোড় যখন NH3 ছিল, এটা যখন অ্যামোনিয়া ছিল, তখন বন্ধন জোড়ের ইলেকট্রনকে নাইট্রোজেন টেনে রাখছিল, কিন্তু এক্ষেত্রে ফ্লুরিন অধিক তড়িৎ ঋণাত্মক হয়ে যাওয়ায় সে কিন্তু বন্ধন জোড়কে টেনে নিচ্ছে, ফলে এই যে লোন পেয়ার বন্ড পেয়ারের যে রিপালশনটা সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাচ্ছে এবং সেটা মিনিমাইজ হয়ে যাওয়ায় সহজে কিন্তু এই লোন পেয়ারটা দান করতে পারছে না। আর যে সহজে লোন পেয়ার দান করে না তার লুইস ক্ষারকীয়তার মান কিন্তু কম হয়। তো সেই জন্য আমরা এই ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, আর্দ্র বিশ্লেষণের যদি আমরা ক্রম দেখি, আর্দ্র বিশ্লেষণ বলতে কি, মানে বেসিক্যালি জলের সঙ্গে যে বিক্রিয়া হবে, যেখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে কিসের দ্বারা, OH মাইনাসের দ্বারা। ঠিক আছে, এবং সেই যে নিউক্লিওফিলিক অ্যাটাক হতে গেলে দেখতে হবে যে কোন ক্ষেত্রে সমযোজী চরিত্রের মানটা বেশি হচ্ছে। যে কোনো একটি নির্দিষ্ট হ্যালাইডের জন্য, মানে যে কোনো নির্দিষ্ট একটা হ্যালোজেন মূলের জন্য আমরা যদি নরমাল ট্রেন্ড দেখি, তাহলে যদি দেখার চেষ্টা করি যত এদিক থেকে এদিকে যাব তত কিন্তু সমযোজী চরিত্রের মান হ্রাস পাবে এবং সেখানে কিন্তু আয়নীয় চরিত্রের মান বৃদ্ধি পাবে। যদি সেই জিনিসটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্দ্র বিশ্লেষণের যে হারটা সেটা কিন্তু হ্রাস পেয়ে যাবে, কারণ আর্দ্র বিশ্লেষণের কনসেপ্টটা কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে সেখানে খাটে, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাটাক যেটা হবে সেটা কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখব যে যত আমি এই বরাবর যাব তত যেহেতু আয়নীয় চরিত্রের হারটা, যেহেতু আয়নীয় চরিত্রের মানটা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য সেক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণের হারটাও কিন্তু আমার হ্রাস পাবে। তাই সবথেকে বেশি আর্দ্র বিশ্লেষিত হতে চাইবে কে, না NH3, যেহেতু সবথেকে বেশি এর মধ্যে আমার কি থাকছে না সমযোজী চরিত্র থাকছে। ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এখানে লক্ষণীয় একটা বিষয় কোশ্চেন আসতেই পারে তোমাদের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে NF3। ঠিক আছে, NF3 যদি যৌগ হয়, এটাই হচ্ছে এমনই একটা এদের মধ্যে থাকা ট্রাইহ্যালাইড যেটা কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয় না। আর্দ্র বিশ্লেষিত হতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে এই সমস্ত অজৈব যৌগে সে কেন্দ্রীয় পরমাণু হোক বা প্রান্তীয় পরমাণু হোক, প্রত্যেকের মধ্যেই কিন্তু ফাঁকা অরবিটাল থাকতে হবে। ঠিক আছে, এবারে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা সেটা লক্ষ্য করি, নাইট্রোজেনের ক্ষেত্রে তো আমরা জানি যে এখানে NH2NP3 অর্থাৎ কি 2s2p3 যেটা আছে সেটা কিন্তু আমার ফুলফিল, মানে কি প্রত্যেকটা অরবিটালের যে কক্ষক রয়েছে সেই প্রত্যেকটা কক্ষকে কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ, কোনো অরবিটাল কিন্তু পুরোপুরি ফাঁকা নেই। সেম ভাবে সেটা কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। ঠিক আছে, ওখানে 2s2p5 থাকে শেষ কক্ষে, অর্থাৎ কি এর ক্ষেত্রে যেটা দেখব 2s2p3 এখানে একটা একটা করে এরকম থাকছে। ঠিক আছে, 2s2p এর মধ্যে বাকিগুলো তো এখানে ফ্লুরিনের ইলেকট্রনস গুলো চলে আসছে। ঠিক আছে, যার মধ্যে যদি ফ্লুরিনের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস খেয়াল করি তাহলে এখানে হচ্ছে 2s আর 2p যেটা থাকছে 2s2 2p5।
2s2p5। এবারে এইটা থাকা এখানেও যেহেতু কোনো ফাঁকা অরবিটাল নেই, এখানেও কোনো ফাঁকা অরবিটাল নেই, আর সেকেন্ডলি 2s2p পর একটা নিউ এনার্জি স্টেটে 3s অরবিটাল ফাঁকা থাকায় এখানে কিন্তু কোনোভাবেই যে জলের নিউক্লিওফাইল OH মাইনাসটা যেটা আছে সেটা কিন্তু প্রবেশ করতে পারে না। সেই জন্য Na3 হচ্ছে এমন একটা ট্রাইহ্যালাইড গ্রুপ 15 মৌলের মধ্যে যে কিন্তু কোনোভাবেই আদ্র বিশ্লেষিত হয় না। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে যে কোন ট্রাইহ্যালাইডটি আদ্র বিশ্লেষিত হয় না, তাহলে কিন্তু বলতে হবে Na3। ঠিক আছে, আচ্ছা এছাড়া যদি আমরা এখানে দেখি যে NCl3 অর্থাৎ কি NCl3 নিলাম বা PCl3 AsCl3 SbCl3 আর BiCl3 যদি এদেরকে নেওয়া হয় তাহলে এদের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি জিনিসটা যে NCl3 এর ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের কিন্তু ফাঁকা অরবিটাল নেই, কিন্তু এক্ষেত্রে যখন নিউক্লিওফিলিক অ্যাটাকটা হবে সেই নিউক্লিওফিলিক অ্যাটাকটা কিন্তু ক্লোরিনে হবে, কারণ ক্লোরিন অরবিটালে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি তাহলে এদের শেষ কক্ষ যেটা আসছে সেটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে বলছি এটা হচ্ছে 3s2 3p5, অর্থাৎ আমার কিন্তু 3d যে অরবিটালটা সেটা কিন্তু 0 অর্থাৎ ফাঁকা থাকছে, সেখানে কিন্তু ইজিলি আমার OH মাইনাস দিয়ে তার কিন্তু ইলেকট্রনটা যে লোন পেয়ার ইলেকট্রনসটা থাকবে যেটা দিয়ে অ্যাটাকটা করবে সেটা কিন্তু দান করে আদ্র বিশ্লেষিত হতে পারে। সেই কারণে NCl3 এর ক্ষেত্রে পার্টিকুলারলি এখানে কিন্তু আমার যে অ্যাটাকটা অর্থাৎ OH মাইনাস যে গিয়ে অ্যাটাকটা করবে সেটা কিন্তু আমার যে লোন পেয়ারটা সেটা কিন্তু গিয়ে সেন্ট্রাল অ্যাটমে না অ্যাটাক করে ও কিন্তু ক্লোরিনে অ্যাটাক করে। ঠিক আছে, এবারে ক্লোরিনে অ্যাটাক করায় এখানে যে আদ্র বিশ্লেষণটা হয় সেটা কিন্তু একটু ডিফারেন্ট প্রকৃতির হয়ে থাকে অন্যান্য গুলোর তুলনায়। ঠিক আছে, এবারে এই জিনিসটা হওয়াতে এখানে হয়ে যাবে এটা যেহেতু H+ আয়ন হিসেবে বেরিয়ে যাচ্ছে সেই H+ আয়নটা এখানে যুক্ত হয়ে গিয়ে এটা হয়ে যাবে Cl, এটা Cl, এটা H। ঠিক আছে, এটা H টা হয়ে যাবে এবং এখান থেকে আমার যেটা বেরোবে হচ্ছে HOCl 1 ইউনিট অফ HOCl এটা বেরিয়ে যাচ্ছে, একটা H+ বেরিয়ে যাচ্ছে সেটা গিয়ে নাইট্রোজেনের এই লোন পেয়ারটা যেটা ওর মাথায় তৈরি হবে সেইটাকে গিয়ে ধরে নিয়ে এটা গ্র্যাব করে H+ হয়ে মানে H+ যুক্ত NH বন্ধন তৈরি করে ফেলছে, আর HOCl যেটা ওটা বাই প্রোডাক্ট হিসেবে পেয়ে যাচ্ছে। এটা কিন্তু ততক্ষণ অবধি চলবে যতক্ষণ পর্যন্ত এই Cl গুলো সবকটা প্রতিস্থাপিত না হয়ে যায়, অর্থাৎ একদম শেষে এটা কিন্তু অ্যামোনিয়া প্রোডিউস করবে। ঠিক আছে, আর 3 মোলস অফ HOCl কিন্তু আমরা এক্ষেত্রে টোটাল দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু এটা যখনই আমার কাছে PCl3 কাছে চলে আসবে অর্থাৎ যত ডাউন দা গ্রুপ আমরা দেখব এখানে কিন্তু ফসফরাসের আমার ফাঁকা অরবিটাল রয়েছে অর্থাৎ 3d অরবিটাল এর ক্ষেত্রে রয়েছে, তখন কিন্তু এই H2O যে অক্সিজেনের লোন পেয়ারটা সেটা কিন্তু গিয়ে আমার ফসফরাসে অ্যাটাক করে, সে কিন্তু আর ক্লোরিনে গিয়ে অ্যাটাক করে না। অর্থাৎ এই ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমে না অ্যাটাক করতে পারলেও ফসফরাসের ক্ষেত্রে অর্থাৎ PCl3 ক্ষেত্রে কিন্তু ফসফরাসে গিয়ে জিনিসটা অ্যাটাক করবে এবং সব শেষে গিয়ে এটা কিন্তু H3PO3 তৈরি করবে। H3PO3 আর 2HCl এটা কিন্তু তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, এই হচ্ছে মোটামুটি আদ্র বিশ্লেষণের ব্যাপারটা। আচ্ছা, ফসফরাস ক্লোরাইড ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে দেখিয়ে দিই যে আদ্র বিশ্লেষণটা কিভাবে হচ্ছে। H2O যাচ্ছে গিয়ে ফসফরাসকে গিয়ে অ্যাটাক করছে এবং সেটার ফলে কিন্তু এই ধরনের একটা যৌগ ফার্স্ট গঠিত হলো। এবারে সেটা হলো অক্সিজেন যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সে তো পজিটিভ চার্জ রাখতে চাইবে না, সে বলবে তাহলে H+ হয়ে ওটা বেরিয়ে যেতে, তাহলে H+ হয়ে বেরিয়ে গেলে এখানে রেজোন্যান্সের জন্য যে জিনিসটা হবে যে এইটা উঠে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা উঠে চলে যাবে, তো সেটা ওঠায় আমার যেটা তৈরি হবে এখানে সেটা হচ্ছে PCl, একটা Cl আর একটা OH, এই জিনিস তৈরি হবে। তারপর এটা কিন্তু ফার্দার আবার আদ্র বিশ্লেষিত হবে এবং আদ্র বিশ্লেষিত হয়ে সব শেষে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার H3PO3। ঠিক আছে, এটা শেষে গিয়ে যেটা তৈরি হবে সেটা H3PO3 তৈরি হবে। আর হচ্ছে HCl যেটা বেরোচ্ছে এখানে,
H প্লাস আর Cl মাইনাস বেরোচ্ছে, এটা বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তবে যত আমরা দেখব যে একদম NCl3 থেকে টুয়ার্ডস যত BiCl3 এর দিকে যাব, তত কিন্তু আদ্র বিশ্লেষণের হারটা ক্রমশ হ্রাস পেতে থাকবে। কারণ সেক্ষেত্রে আমার যে এই যে লোন পে অর্থাৎ এখানে যে নিউক্লিওফিলিক অ্যাটাকটা হচ্ছে, সেই নিউক্লিওফিলিক অ্যাটাকটা সেই অর্থে হয় না, যদিও আকারটা আমার কাছে বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমরা যেটা দেখতে পাই যে আংশিক আদ্র বিশ্লেষণ হয়। ঠিক আছে, আংশিক আদ্র বিশ্লেষণ হওয়ার জন্য আমার কিন্তু যত আমি একদম NCl3 থেকে BiCl3 অবধি যাব, তত কিন্তু দেখতে পাবো যে আদ্র বিশ্লেষণের হারটা ক্রমশ হ্রাস পাচ্ছে। আচ্ছা, এদের মধ্যে পেন্টাহ্যালাইড সমূহ তৈরি হয়, যাদের মধ্যে আমাদের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আছে যে PCl5, এই PCl5 এর গঠনটা কি হবে? তাহলে PCl5 এর যে গঠনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ট্রিগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তো সেইখানে আমরা যেটা দেখতে পাই যে এখানে একটা ট্রিগোনাল প্ল্যানার জিওমেট্রি থাকে, যেটা এইটা। ঠিক আছে, যেটা একটা ট্রিগোনাল প্ল্যানার জিওমেট্রি থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি PCl3 যেটা রয়েছে, যার মধ্যে এই যে PCl বন্ধনটা রয়েছে সেটা কিন্তু নিরক্ষীয় যে বন্ধনটা অর্থাৎ PCl যে বন্ড লেন্থটা আছে সেটা কিন্তু অপেক্ষাকৃত অ্যাক্সিয়াল বন্ড লেন্থ, অর্থাৎ কি একটা তলের মধ্যে জিনিসটা এরকম রয়েছে, PCl এর মধ্যে একটা এরকম অ্যাক্সিয়াল বন্ড লেন্থটা এটা, যেটা আপওয়ার্ডে উঠেছে যেটা নেমেছে নিচে। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাক্সিয়াল বন্ড লেন্থ কিন্তু সবসময় ইকুইটোরিয়াল বন্ড লেন্থের থেকে এটা কিন্তু বড় হয়, কারণ এই ইকুইটোরিয়াল বন্ড লেন্থটা এখানে হাইব্রিডাইজেশন যদি আমরা দেখতে থাকি, এই যে ভেতরে থাকা যে ক্লোরিন অ্যাটমটা যেটা রয়েছে প্ল্যানার জিওমেট্রিতে থাকা sp2 ক্যারেক্টার দেখায়। এবার sp2 ক্যারেক্টার যদি প্রদর্শন করে তাহলে স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু বন্ড লেন্থটা ছোট হবে, এটা কিন্তু আমরা জানি। মোর দি s ক্যারেক্টার লেস উইল বি দি বন্ড লেন্থ। এবারে সেইটা হওয়ার জন্য আমার এখানে যে PCl বন্ড লেন্থটা রয়েছে ইকুইটোরিয়ালের ক্ষেত্রে সেটা কিন্তু ছোট হচ্ছে কম্পেয়ার টু PCl অ্যাক্সিয়াল বন্ড লেন্থ। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করতে পারছি এখানে রয়েছে। আচ্ছা, যদি অক্সাইড সমূহের মধ্যে খেয়াল করি, প্রথমেরটা যেটা বলা হচ্ছে একদম প্রথমে যেটা রয়েছে নাইট্রোজেনের অক্সাইড সমূহ, তাদের তাপীয় স্থায়িত্বের কথা বলছে। যত আমার একটা নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যার মানটা যত বেশি বৃদ্ধি পাবে, তত তার তাপীয় স্থায়িত্বের মানটা ক্রমশ হ্রাস পেতে থাকে। ঠিক আছে, তো তাপীয় স্থায়িত্বটা এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। কিন্তু যদি একই জারণ সংখ্যা বিশিষ্ট প্রত্যেকটি মৌল বর্তমান থাকে, তবে সেক্ষেত্রে আমরা দেখব যত একই শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসবো, তত কিন্তু তার তাপীয় স্থায়িত্বের মানটা হ্রাস পেতে থাকবে। তাহলে সেক্ষেত্রে এই অর্ডারটা আমরা কিন্তু দেখব, যেখানে প্রত্যেকটারই প্রায় জারণ সংখ্যার মান যখন সেম, তখন এদের স্থায়িত্বের মানটা কিন্তু যত এদিকে যাব তত কিন্তু হ্রাস পেতে থাকবে। কারণ ওই যে যত সেন্ট্রাল অ্যাটমের আকার বড় হতে থাকবে, তত আমার অরবিটাল মিসম্যাচ হবে এবং সহজে সেটা ভেঙে যেতে পারবে। সেই জন্য যত ই বরাবর যাব তত কিন্তু আমরা দেখতে পাবো স্থায়িত্বের মানটা হ্রাস পাচ্ছে। এর পরবর্তী যে পার্ট, অর্থাৎ আমাদের নাইট্রোজেন রিলেটেড যে সমস্ত যে পার্ট রয়েছে, অর্থাৎ ডাইনাইট্রোজেন যে ব্যাপারটা আছে বা ফসফিন যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আমরা পরবর্তী ভিডিওয়ে নিয়ে আলোচনা করব। তো আজকে এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় ইউজফুল, তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই পুরো ভিডিওটা বিনা স্কিপ করে অবশ্যই দেখবে। আর আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে একটু একটা বুঝতে পারবে না। আগের ভিডিওটা আর এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরো ভিডিও এই ধরনের পাওয়ার জন্য। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। আজকে আমরা যে যে জিনিসগুলো কভার করলাম, সেই যে অংশগুলো, সেগুলো ভালো করে পড়বে।